কিছুক্ষণ পরে মিতু নিচে আসে, চুল ভেজা। ভেজা চুল বেয়ে টুপটাপ পানি পড়ে গায়ের জামা ভিজে একাকার। তার হাতে হেয়ার ড্রায়ার। মিতুকে এমন অবস্থায় দেখে মুশফিক চুপচাপ তাকিয়ে থাকে। বুকে বুঝি টিপটাপ করে ওঠে। মিতু কাছে আসার পরে বলল, চুল ভেজা সে খেয়াল আছে? জ্বর চলে আসবে তো। মিতু ড্রায়ার দেখিয়ে বলল, সেটাই তো বোঝাচ্ছি। আমাকে? হ্যাঁ। কি? মিতু মুশফিকের কাছে আসে। আপনি শুকিয়ে দেন। মুশফিক ড্রায়ার হাতে নিয়ে বিদ্যুৎ সংযোগ করে বলল, ও এই কথা। আমি সবসময় তোমার যত্নে নিবেদিত। ইস কি রোম্যান্টিক। হুম। একটা সত্যি কথা বলি? কি? থাক পরে বলবো। বলো। না পরে প্লিজ। ওকে। মুশফিক খুব যত্ন করে মিতুর চুল শুকিয়ে দেয়। এত রাতে গোসল কেন? কেমন লাগছিল তাই ফ্রেশ হলাম। এখন ভালো লাগছে? হ্যাঁ। মিতু আবার উপরে চলে যায়। মুশফিক আরও কিছুক্ষণ পরে রান্না শেষ করে উপরে যায়। উপরে গিয়ে যেই না বলতে যাবে, মিতু তোমার খাবার রেডি, কিন্তু কথাটা আর বলা হলো না। কথা মুখেই আটকে থাকে। তার চোখ বিছানার উপর আটকে যায়। বুকের স্পন্দন বাড়ে দ্বিগুণ। সাদা বিছানায় লাল পরি বসে আছে। মুশফিক ধীর পায়ে এগিয়ে আসে। গা ঝিমঝিম করছে। মিতু তার দিকে তাকিয়ে হাসে, কিন্তু হাসিটার মাঝে নার্ভাসের আভাস স্পষ্ট ফুটে আছে। রুমের সবগুলো লাইট জ্বালানো। উজ্জ্বল রুমে মুশফিক মিতুর দিকে অপলক তাকিয়ে থাকে। মিতুর নার্ভাস হাসি নজর এড়ায় না। সে বলল, কি ব্যাপার? মিতু মাথা নেড়ে বলল, কোনো ব্যাপার নেই। মুশফিক বিছানার কিনারায় এসে দাঁড়ায়। মিতু? মুশফিকের ঘন স্বরের ডাকে মিতুর বুকের কাঁপন বাড়ে। নিঃশ্বাস আটকে যায়। হুম। কি হয়েছে? আমার ইচ্ছে করছিল আপনার দেওয়া প্রথম শাড়িটা পরি, তাই পরলাম। মুশফিক মিতুর দিকে মুগ্ধতা ভরা চোখে তাকিয়ে বলল, খুবই সুন্দর লাগছে। দূর পাহাড়ের গা ঘেঁষে ছুটে চলা দুরন্ত ঝর্ণার মতো স্নিগ্ধ, শীতল, মায়াবী। আর মুশফিকের দেওয়া উপমা শুনে মিতুর ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। সে বলে, আর কি? আকর্ষণীয়, এতটাই আকর্ষণীয় যে চুম্বকের মতো কাছে টানার ক্ষমতা লক্ষণীয়। আমাকে? মিতু লজ্জা পেল। আর সে লক্ষ্য করলো লজ্জায় তার কান দিয়ে কেমন গরম বাতাস বের হচ্ছে। নার্ভাসনেসে পেট ব্যথা শুরু হয়ে যাচ্ছে। অথচ মুশফিককে আগেই কাছে টানার দরকার ছিল। উনি সময় দিয়েছে সেটা মুখে বললেও অন্তরে নিশ্চয়ই মিতুকে খুব কাছে চাইতো। সেটা না বললেও মিতু বোঝে। তাছাড়া সে আর মুশফিক দুজনেই ম্যাচিওর। গতকালই সব হতে পারত, কিন্তু মিতু আর ভাবতে চায় না তার কেমন লাগছে। মিতু লজ্জা মাখা চেহারা দেখে মুশফিক তাকে স্বাভাবিক করতে বলল, আমার জন্যই সেজেছ? হুম। তাহলে প্লিজ লজ্জা পেও না আমার জন্য। যেহেতু সেজেছ তাহলে আমাকে দেখতে দাও, দেখি। মিতু এবার সত্যি সত্যি হাত দিয়ে মুখ ঢেকে বলল, ইস তাকাবেন না। কি করব? মিতু বিছানার একপাশে রাখা আলতার কৌটাটা দেখিয়ে দেয়। মুশফিক আলতা হাতে নিয়ে অবাক হয়ে বলল, এটা সেই আলতাটা না যেটা আমি বিয়ের আগে দিয়েছিলাম? হ্যাঁ। তুমি এটা এখনো রেখেছো? রাখবো না? আপনার দেওয়া কিছু আমার কাছে খুবই স্পেশাল। মুশফিক ততক্ষণে হাঁটু মুড়ে ফ্লোরে বসে পড়েছে। মিতুর নিটোল নরম ফর্সা পায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মেয়েটা আসলেই সুন্দর। এই যে পাগুলো কি সুন্দর মোলায়েম। মুশফিক খুব যত্ন করে আলতা দিতে থাকে, যদিও ঠিকঠাক দিতে পারছে না। জীবনের প্রথম কাউকে আলতা দিয়ে দিচ্ছে। আলতা গড়িয়ে গড়িয়ে তার ট্রাউজার ভিজিয়ে দিচ্ছে। আলতার ঠান্ডা স্পর্শ, মুশফিকের হাতের ছোঁয়া, সব মিলিয়ে মিতু দম বন্ধ করে বসে থাকে। কিছুক্ষণ পরে যখন আলতা দেওয়া শেষ হয় তখন মুশফিকের মুখে বিজয়ীর হাসি ফুটে ওঠে। সাদা পায়ে লাল আলতা যেন হীরা খচিত কোনো মুকুটের মতো জ্বলজ্বল করছে। মুশফিক তার মোবাইল দিয়ে মিতুর আলতা রাঙা পায়ের ছবি তোলে। তারপর মিতুর দিকে তাকায়। দুজনের চোখের মিলন হয়। মুশফিক তার মাথার চুল খামচে ধরে কিছু ভাবে, তারপর বলল, মিতু? মিতু জানে মুশফিক কি বলবে। সে ঘোর লাগা চোখে মুশফিকের দিকে তাকিয়ে থাকে। মুশফিক আবার বলল, খুব সুন্দর লাগছে। এই সুন্দর পাকে উপহারস্বরূপ কিছু না দিলে খুবই অন্যায় হয়ে যাবে মিতু। মিতু, আমি এই মুহূর্তে কোনো প্রকার অন্যায় করতে রাজি না।
উপহার স্বরূপ তার পুরুষালী ঠোঁট আলতো করে মিতুর আলতা রাঙা পা ছুঁয়ে দেয়। মিতু আদরে আবেশে চোখ বন্ধ করে নেয়। মিতুর দিকে তাকিয়ে মুশফিক পরপর আরো কয়েকটা চুমু দিয়ে দেয়। মিতু চোখ খুলে তাকায়। মুশফিক হাত দিয়ে পা আলতো করে ছুঁয়ে দেয়। মিতুর গা অবশ হয়ে যাচ্ছে। মুশফিক উঠে দাঁড়ায়। মিতু আর মুশফিক একে অপরের দিকে তাকায়। মিতু উঠে দাঁড়ায়, তার লক্ষ্য সে ছুটে বারান্দায় চলে যাবে, কিন্তু পা বাড়ানোর সাথে সাথে মুশফিক মিতুর হাত ধরে তাকে আটকে দেয়। মিতুর পিঠে বুক ঠেকিয়ে দাঁড়ায়। রেশমি চুল ঘাড় থেকে সরিয়ে আদরে ভাসিয়ে দিতে চায় মিতু নামক নারীটাকে। ফিসফিস করে বলল, আমার থেকে পালাতে চাইছো? মিতু তার দিকে ফেরে। মুশফিক বলিষ্ঠ হাত দিয়ে মিতুকে জড়িয়ে ধরে। সরি, আজকে পালাতে দিচ্ছি না। মিতু চোখ বন্ধ করে মুশফিকের বুকে মাথা ঠেকায়। মুশফিকের হাত আস্তে করে মিতুর চেহারা তার দিকে ফেরায়। তারপর শুকনো মরুভূমি যেমন এক ফোঁটা জলের জন্যে হাহাকার করে, সামান্য জল পেলেই তা নিজের করে নিতে মরিয়া হয়, তেমনি মুশফিক মিতুর নরম পেলব ঠোঁটজোড়া তার নিজের আয়ত্তে নেয়। আঁকড়ে নিল বাহুদয়। বলিষ্ঠ বুকে পিষ্ট করে ফেলার অদম্য ইচ্ছে জাগছে। খানিক পরেই প্রবল উথাল পাতাল বাতাস দুজনকে ছুঁয়ে যায়। নরম তুলতুলে বালিশে মিতুর স্থান হয়। মুশফিক হাত বাড়িয়ে তার ফোন সুইচ অফ করে নেয়। আজকে সে কোনো রকম ফোন অ্যালাউড করবে না, হোক শত জরুরি। আজকের রাত একান্ত ব্যক্তিগত দুজনার। মুশফিক মিতুর কপালে ওষ্ঠ ছুঁয়ে পড়ল। আজকে কারো ফোন আসবে না। মিতু মুশফিককে জড়িয়ে ধরে। পরম ভালোবাসায় ছুঁয়ে যায় দুজনের মন। মুশফিকের বলিষ্ঠ দেহের গড়ন মিতুকে লজ্জা দেয়। সে চোখ বন্ধ করে। মুশফিক মুহূর্তেই উন্মাদ হয়ে যায়। আদরে আদরে ভরিয়ে তোলে মিতুর সারা দেহ। মিতুর শ্বাস ভারী হয়। এলো পাথারি চুমু আঁকে মুশফিকের মুখে। উন্মাদনায় ভারী হয় রুম। ঝর্ণার মতো নিজস্ব ছন্দে ছুটে যায় দুজনে। এক অনবদ্য সুখের সূচনা হয়। শখ করে রান্না করা পাহাড়ি মুরগি খাবার বদলে নিচেই পড়ে থাকে। দুজনে তখন ভালোবাসার স্বর্গ উন্মোচনে মরিয়া হয়ে আছে। মুশফিক উঠে পড়েছে, এখনো ফজরের আজান দেয়নি। সে ফ্রেশ হয়ে মিতুকে ডাকে। মিতু কোনো নড়চড় করে না। মুশফিক আবার মিতুর সাথে শুয়ে পড়ে। মিতু বিড়ালের মতো সরে আসে, জড়িয়ে ধরে তার হিম শীতল ঠান্ডা শরীরটা। মুশফিক হাসে। মিতুকে শ্রুতিমধুর করে ডাকে। কয়েকবার ডাকার পরে মিতু চোখ খুলে তাকায়। লাইটের আলোয় মুশফিকের মায়াবী মুখটা দৃশ্যমান। মিতু আরও গভীরভাবে মুশফিকের বুকে চাপটে আসে। বুকে নাক ঘষে চুপ করে থাকে। মুশফিক এলোমেলো খোলা চুলে হাত বুলিয়ে বলল, উঠো, ফ্রেশ হও, আমরা দুজন একসাথে নামাজ পড়বো। মিতু মাথা নাড়ে। পিটপিট চোখ খুলে তাকায়। এই মুহূর্তে তার খুবই লজ্জা পাওয়ার কথা ছিল। লজ্জায় মুখ লুকানোর দরকার ছিল, কিন্তু তার শুধুমাত্র একটুখানি লজ্জা লাগছে। মুশফিককে এখন আরো আপন লাগছে। এক রাতের ব্যবধানে একটা মানুষকে এত আপন লাগবে কেন? মিতুর লাল ঠোঁটের ভাঁজে কিঞ্চিত মুচকি হাসির রেখা ফুটে ওঠে। তা দেখে মুশফিক বলল, হাসছো কেন? মিতু মাথা নেড়ে বলল, এমনি। মুশফিক মিতুকে পুতুলের মতো উঁচু করে নেয়। এমনি তো নিশ্চয়ই না। কেন বলো শুনি। আপনাকে খুব আপন লাগছে। এটা তো হবারই ছিল। কেন? আমাকে আপন লাগাই তো স্বাভাবিক। মুশফিকের মুখের মুচকি হাসি দেখে মিতু যেন না বলা কথা বুঝে যায়। তার লজ্জা যেন তরতরিয়ে বাড়ে। সে মুখ লুকিয়ে নেয়। মুশফিক আর মিতু একসাথে ফজরের নামাজ আদায় করে। মুশফিক মিতুর কোলে শুয়ে কোরআন তেলাওয়াত করে। মিতু মুগ্ধ হয়। মুশফিকের গলার স্বর যে এত সুন্দর তা আগে খেয়াল করা হয়নি। ভোরের আলো এখনো ফোটেনি। মুশফিক আর মিতু বারান্দায় গিয়ে দাঁড়ায়। মিতু ঝটপট চা করে এনেছে। দুজনে ভোরের মিষ্টি হাওয়া গায়ে মেখে চা খায়। মুশফিক মিতুকে এক হাতে জড়িয়ে ধরে। মিতু। মিতু দূর পাহাড়ের দিকে তাকিয়েছিল। মুশফিকের ডাকে তার দিকে তাকায়। মুশফিক আস্তে করে বলল, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া, তোমার মতো একজন জীবনসঙ্গী পেয়েছি। মিতু মুশফিকের উজ্জ্বল চোখের দিকে তাকিয়ে বলল, এটা আমার বলার কথা ছিল। আমি আপনাকে পেয়ে সত্যিই খুব দামি কিছু পেয়েছি। মুশফিক মুগ্ধতা ভরা চোখে মিতুর দিকে তাকিয়ে থাকে। একটু পরে মিতুকে জড়িয়ে ধরে বলল, মিতু, মিতু, মিতু।
মিতুর মুখে সুখের হাসি ফুটে ওঠে। নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পেরে কেমন পাখির মতো উড়তে ইচ্ছে করছে। মুশফিকের আদুরে স্পর্শ এখনো যেন তাজা। তার লাজুক হাসির দিকে তাকিয়ে মুশফিক বলল। তুমি আসলেই তুলতুলে। মিতু মুশফিকের পুরো ঠোঁটে আলতো করে চুমু দেয়। মুশফিক হেসে প্রতি উত্তর দেয়। মুশফিক বলল। আমার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ আলাদা। আমি তোমাকে যেইটুকু জানাবো তুমি সেইটুকুই জানবে। এর বেশি না জানালে বুঝে নেবে এটা জানানো যাবে না, ঠিক আছে? আচ্ছা। তুমি একজন মেজরের স্ত্রী। যে কোনো পরিস্থিতি আসুক না কেন সবসময় নিজেকে শক্ত রাখবে, আস্থা হারাবে না। মিতু ভ্রুকুচকে বলল। কি পরিস্থিতি? অনেক রকম হতে পারে। মিতুর বুকটা কেমন করে ওঠে। মুশফিক বলল। ঘাবড়ানোর কিছু নেই, এখনই কিছু হচ্ছে না। আমি প্রস্তুত থাকতে বলেছি মাত্র। আমার স্ত্রী নিশ্চয়ই সাহসী হবে। মিতু মাথা ঝাঁকায়। জি। ভোরের লাল আলো আস্তে ধীরে ফুটে ওঠে। মিতু এই প্রথমবারের মতো পাহাড়ের কোলে সূর্য উঠতে দেখল। লাল সূর্য পাহাড়ের সবুজ রঙের মাঝে ঝিকমিক করে উঁকি দিল। মিতু মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। মুশফিক পাহাড়ের দিকে তাকিয়ে বলল। তোমার সাথে এটা আমার প্রথম ভোর দেখা। ইনশাল্লাহ এভাবেই দুজন হাতে হাত রেখে জীবনের শেষ ভোর দেখব। মিতু আদরে আপ্লুত হয়ে বলল। ইনশাল্লাহ। তুমি আসো, আমি নিচে যাচ্ছি। মিতু আরো কিছুক্ষণ দাঁড়িয়ে ভোরের শীতল বাতাস গায়ে মাখল। কিছুক্ষণ পরে কিচেনে যায়। মুশফিক রাতের তরকারি ফ্রিজ থেকে নামিয়ে গরম করছে। মিতু অবাক হয়ে বলল। এগুলো আবার ফ্রিজে রাখলেন কখন? মুশফিক ব্যস্ত হাতে কাজ করতে করতে বলল। রাতেই রেখেছি। একজন নারীর সব দিক দিয়ে দক্ষ হতে হয়। ঘরের প্রতিটা কোণার দিকে সূক্ষ্ম নজর রাখতে হয়। তোমার তো সবে সংসার হলো, তাই একটু লেট হবে এসবে দক্ষ হতে। মিতু মাথা নাড়ে। আপনি তো খুব মনোযোগী। মুশফিক বলল। একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গিয়েছে। মিতু খাবারগুলো টেবিলে নেয়। মুশফিক যদিও সকালে কোনো ভারী খাবার খায় না, কিন্তু মিতু রাতে বলেছিল মুরগি খাবে, তাই মূলত সে মিতুকে সঙ্গ দিতে খাবে। দুজনে একসাথে বসে খাবার খায়। খাবার খেয়ে একসাথে বাহিরে হাঁটতে যায়। মিতু উৎফুল্ল গলায় বলল। আহা, এত সুন্দর বাতাস। সকালের বাতাস গায়ে লাগলে তা শরীরের জন্য ভালো। মিতু আর মুশফিক কটেজের বাহিরের খানিকটা হেঁটে গিয়ে দাঁড়ায়। হঠাৎ মিতু বলল। ছি, এই জায়গাটা কাদা ভরা জুতা দিয়ে কি করেছে? মুশফিকের লক্ষ্য কটেজের বাহিরে জুতার ছাপ। সে ভ্রু কুঁচকে সেদিকে তাকায়। জুতার ছাপ তার জুতার না। দাগগুলো তার কটেজের গেটের সামনে অবধি। মুশফিক মিতুকে কটেজে পাঠিয়ে মেইন গেটের কাছে যায়। কটেজের পানির ট্যাঙ্কি পরিষ্কার করা হয়েছিল। সেই পানিই নিচে পড়ে কাদার সৃষ্টি হয়েছিল। সেই কাদায় কেউ পা দিয়ে হেঁটেছে, তাই এমন অবস্থা। কিন্তু তার কটেজে কে প্রবেশ করবে? সাধারণত সে যখন কটেজে থাকে ওই অবস্থায় যদি জরুরিভাবে কোনো সৈনিক আসে তাহলে ফোন করে জানায়, কিন্তু গতকাল কেউ ফোন করেনি। তাছাড়া জুতার ছাপগুলো আর্মিদের জুতার ছাপ না। মুশফিক মেইন গেটের কাছে যায়। অফিসারের কটেজের সামনে মূলত পাহারাদার থাকে। মুশফিক গেটের দারোয়ানকে বলল। শামসু কাকা, গতকাল কি অপরিচিত কেউ এই এরিয়ায় এসেছিল? উনি মাথা নেড়ে বলল। জি কে? স্যার, আমি চিনি না। তাহলে ঢুকতে দিলেন কেন? ছেলেটা বলল আপনি ওনার পরিচিত। আপনার স্ত্রী নাকি ছেলেটার মামাতো বোন। আমি ভাবলাম সত্যিই হয়তো। উনি বললেই আপনি বিশ্বাস করবেন? স্যার, উনি কি আপনার পরিচিত না? আপনার উচিত ছিল আমাকে ফোন দিয়ে নিশ্চিত হওয়া। মুশফিক রাগী চোখে তাকিয়ে আছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শামসু ভয় পায়। স্যার, উনি যেই আত্মবিশ্বাসের সাথে কথা বলেছেন আর সাথে আপনার পুরো নামও বলেছেন, আমি বুঝতে পারিনি। মুশফিক তৎক্ষণাৎ সিসিটিভি ফুটেজ চেক করে। একটা ছেলে খুব আত্মবিশ্বাসের সাথে এসেছে। তার মাথায় ক্যাপ পরা, যার কারণে পুরো চেহারা বোঝা যাচ্ছে না। মুশফিক দেখল ছেলেটা অকপটে সব প্রশ্নের উত্তর দিচ্ছে, যদিও কথা শোনা যাচ্ছে না, কিন্তু দেখে মনে হলো ছেলেটা সব কিছু জানে। মুশফিক আর কোনো কথা না বলে জেনারেল অফিসারের কাছে ছোটে। ছেলেটার উদ্দেশ্য কি? কেনই বা তার কটেজের সামনে এলো? বিপদ কি এত সন্নিকটে চলে আসবে? তার মতো মেজরের চোখ ফাঁকি দিয়ে আসা এত সহজ? তাদের টার্গেট কি?
জেনারেল কাইয়ুম হাসান মুশফিকের কথা মন দিয়ে শুনলেন। মুশফিকের কাছে বিস্তারিত শুনে প্রশস্ত কপালে ভাঁজ পড়ে। চিন্তিত গলায় বলল। তোমার কি মনে হচ্ছে মুশফিক? মুশফিক কাইয়ুম হাসানের দিকে গম্ভীর দৃষ্টি ফেলে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে বলল। ওরা আমাদের পরিকল্পনা ধরে ফেলেছে। আমি এই পরিকল্পনায় প্রধান সেটাও খুব সূক্ষ্মভাবে জেনেছে। আমার কটেজ অবধি চলে এসেছে। এতে করে বোঝা যাচ্ছে তারা একদম নিশ্চিত। কিন্তু এই এরিয়ায় প্রবেশ করলো কিভাবে? এত কিছু জানার প্রশ্নই আসে না যদি। মুশফিক এটুকু বলে থামে। কাইয়ুম হাসান তার দিকে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে বলল। তাহলে কি?